এখন কথা বলবো কোষের তড়িৎ চালক বল বা যেটাকে আমরা বলতে পারি ই নট সেল। তোমাদের সিকিউতে কোশ্চেনটা গ নাম্বার আসতে দেখা যায় যে কোষটির তড়িৎ চালক বল কত বা বিভব কত বা বলতে পারি এটার পণ বিভব বের করো, সেগুলো দ্বারা আমরা ই নট সেলটাকে মেন করে থাকি। কারণ তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা আর একটা সূত্র পরে দেবো, যেটা তোমার নাননেস্টের সমীকরণ। ওই ক্ষেত্রে তোমার যদি দেখবা যে এইসব জায়গায় কোনো ঘনমাত্রার মান না থাকে, তাহলে তোমার ওই ক্ষেত্রে বল বা বিভব যাই যাক না কেন তুমি ই নট সেলটাই বের করবা, ঠিক আছে? তো এখন দেখো, আমি গত ক্লাসে বলছিলাম যে ওই ক্ষেত্রে তোমার স্ল্যাশের পরে কিন্তু আয়ন ছিল, মানে এখন দেখো আমি স্ল্যাশের পূর্বে দিচ্ছি আয়ন, আর ওই সময় ছিল কি আমার স্ল্যাশের পরে ছিল আয়ন, মানে এরকম ফরম্যাটে ছিল যে জেড এন স্ল্যাশ জেড এন টু প্লাস দেন একটা মান ছিল প্লাস 0.76 ভোল্ট, এরকম ফরম্যাট, তাই না? আর একটা ছিল কপারের মান, কপার টু প্লাসের মানটা ছিল মাইনাস 0.34 ভোল্ট। তোমরা কিন্তু এই মানটা একটু মুখস্থ রাখো, অনেক সময় তোমাদের কি হয় এমসিকিউতে কোশ্চেন দেয় যে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব কত বা জারণ বিভব কত, এভাবে কোশ্চেনগুলো এমসিকিউতে আসে। তো এরকম কয়েকটা মান তোমরা মুখস্থ রাখবা। তাহলে যদি এই ক্ষেত্রে আমি কোশ্চেনটা বলে দিই যে বললাম যে কোষটির প্রমাণ বিভব বের করো, তাহলে এই ক্ষেত্রে আমার কি ই নট সেলটাই কিন্তু আমার বের করতে হবে, তাই না? তো এখন আমরা ই নট সেলটা বের করতে হলে তোমাদের দেখবে এই ক্ষেত্রে জানতে হবে প্রথমে যে এর অ্যানোড হবে কোনটা আর ক্যাথোড হবে কোনটা। তো আমি গত লেকচারে বলে দিয়েছিলাম যে এরকম যে যদি স্ল্যাশ চিহ্নের পরে আয়ন হয় বা আয়ন থাকে, স্ল্যাশ চিহ্নের পরে আয়ন থাকলে এই ক্ষেত্রে যার মানটা বড় হবে সেটাকে আমরা অ্যানোড হিসেবে বিবেচনা করতাম, তাই না? যেহেতু আমার এই ক্ষেত্রে এই মানটা বড় আছে এবং আয়নটা আছে পরে, সুতরাং বলতে পারে যে আমার এই ক্ষেত্রে জিঙ্কটা ছিল কিন্তু অ্যানোড। কিন্তু এই ক্ষেত্রে অ্যানোড হবে কোনটা, তাই না? তো এটা আমি কিন্তু গত লেকচারে বলছিলাম, তারপরে বলছি যে যদি স্ল্যাশ চিহ্নের পূর্বে আয়ন হয়, স্ল্যাশ চিহ্নের পূর্বে আয়ন থাকলে যার মানটা ছোট হয় সেটি অ্যানোড হয়, মানে পরে থাকলে যার মানটা বড়টা অ্যানোড নেব, আর পূর্বে থাকলে যার মানটা ছোট আমরা সেটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যানোড হচ্ছে কোনটা, ছোট মান যেহেতু আমার আছে প্রথমটা, তাই আমি এটাকে কিন্তু আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে যেহেতু আমার সূত্রটা বের করতে হবে ই নট সেল বা তড়িৎ চালক বিভবের সূত্রটা ই নট সেল ইকুয়াল টু, মনে রাখবা যে ই নট অ্যানোড অক্সিডেশন। তোমরা সবসময় এই সূত্র দিয়েই মানে অ্যাপ্লাই করবা। তোমাদের বইতে দেখবা ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে আছে, আগের দিন আমি দেখেছিলাম 3টা সূত্র, তোমাদের বই দেখবে এক এক জায়গায় এক এক সূত্রটা ব্যবহার করা আছে। তো তোমরা অলওয়েজ টাইম এই সূত্রটা ব্যবহার করবা আর এই নিয়মটা মনে রাখবা, তাহলে তোমাদের কোনো ভুলের কোনো চান্স থাকবে না। আর বলতেছি এই কোশ্চেন তোমাদের সিকিউ গ নাম্বারে মনে করো 100% পড়ে গেছে, শিওর থাকো, যখন পরীক্ষা দেবো তখন বুঝতে পারবা। তাহলে সূত্রটা বললাম যে ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, এটা হচ্ছে আমার সূত্র। তোমরা কিন্তু মাস্ট এখানে ও এক্স এবং আর ইডি লিখবাই, কারণ অক্সিডেশন মানে কি জারণ, রিডাকশন মানে কি বিজারণ। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যানোডে কি ঘটছে, জারণ ঘটছে, ক্যাথোডে ঘটছে কি বিজারণ ঘটছে। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে তোমরা সাইড একটা নোট করে নেবা যে এই ক্ষেত্রে কোনটা অ্যানোড গেল কোনটা ক্যাথোড গেল, সেটা আমার এখানে একটু দেখাতে হবে, শো করতে হবে। দেখো যেহেতু প্রথমটা বলছে যে এ টু প্লাস এ, তাহলে এই ক্ষেত্রে কি স্ল্যাশের পূর্বে আয়ন থাকে, এই মানটা ছোট ছিল, তাই আমরা এটা কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহার করেছি। তাহলে এখানে লিখে ফেলি যে তোমার যেহেতু এটা আমার অ্যানোড, আমি বুঝতে পারছি মান ছোট তাই এটা অ্যানোড, তাই না? তবে এই ক্ষেত্রে অ্যানোড লেখার একটা সিস্টেম আছে, তাই না? এমন রাখবা যে অ্যানোড যখন লিখতে হয়, অ্যানোড লেখার নিয়মটা হলো যে অ্যানোডের প্রথমে বসে ধাতু, পরে বসে আয়ন। এটা সবসময় একটু মনে রাখবা, অ্যানোডে আগে বসে ধাতু, পরে বসে কি আয়ন। তাহলে এক্ষেত্রে ধাতু হয় কোনটা, প্রথমে দেখো এটা আমার ধাতু, আয়ন হলে পর এখানে হয় এ টু প্লাস। যদি এই ক্ষেত্রে দেখো দুইটা কিন্তু এখন কিন্তু সেম ফরম্যাট নাই, কারণ আমি কিন্তু আয়নটা এক্সচেঞ্জ করছি। যদি আয়নটা এক্সচেঞ্জ হয় তাহলে মনে রাখবো এক্ষেত্রে তাদের মানটা, এই যে এই মানটা কি এখানে চেঞ্জ হয়ে যায়, যদি এখান থেকে মাইনাস হয় সেই মানটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাই না? অর্থাৎ মাইনাস দিয়ে মানটাকে চেঞ্জ করে নিতে হয়। তাহলে এখানে যেটা বললাম যে অ্যানোডে সবসময় আগে বসে ধাতু, পরে বসে কি আমার আয়ন। আর যদি এক্ষেত্রে মানটা এখানে আয়নটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে এই মানটাও প্রথমে একটা মাইনাস দিয়ে মানটাকে চেঞ্জ করে নেবে। তাহলে এক্ষেত্রে মানটা দেখো কি হয়েছে প্লাস 0.35 ভোল্ট হয়ে গেল, তাই না? বিষয়টা তো ক্লিয়ার তোমরা, কথাটা কিন্তু সবসময় মনে রাখবা যে এইভাবে আয়ন যখন চেঞ্জ করবো তখন এক্ষেত্রে চিহ্নটাও চেঞ্জ করে নেবা। দেন এটা কিন্তু আমার গেল অ্যানোডে। এখন লিখবো কি ক্যাথোডে, দেখি ক্যাথোডে কি ঘটছে।
ক্যাথোডে মনে রাখবা যে আগে বসে আয়ন পরে বসে ধাতু, অর্থাৎ অ্যানোডের উল্টো হচ্ছে ক্যাথোড। এখানে দেখো এটা কিন্তু সেম ফরম্যাটেই আছে, তাহলে কি এখানে তো আর আয়নটা আমার কি চেঞ্জ করার দরকার নেই। তাহলে এক্ষেত্রে লিখতে পারে এরকম যে B2+/B ইকুয়াল টু যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট এখানে বসাই দিই +0.12 ভোল্ট, মানে এখানে যা আসলো সেটা সেই ফরম্যাটেই বসে গেল। এখন তোমরা এই ক্ষেত্রে তার সূত্রটা বসাই দাও আগে নিয়মে, এখানে ই নট, তাহলে এবার এখানে যেটা পেলাম সেটা এখানে বসাই দিয়ে নটের কাছে A2+ প্লাস ই নট, ক্যাথোডের কাছে কোনটা B2+/B। তাহলে এবার এই ক্ষেত্রে দেখো এর মানটা কত পাইছি আমরা +0.35 আর এখানে +0.12, তাহলে এখানে মানটা কত হয় 0.47 এত ভোল্ট। তাহলে এটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে যেভাবে প্রমাণ বিভব বের করতে বলে বা তোমার বের করতে পারলে ই নট সেল, তোমরা এক্ষেত্রে যাই থাক তুমি কিন্তু সেই ফরম্যাটে এটা ইজিলি বের করতে পারবা। যদি তোমার পরীক্ষায় মানে কোশ্চেনটা বলতো যে গ নাম্বার কোশ্চেনটা বলতো মানে বিক্রিয়াটি তোমার স্বতঃস্ফূর্ত বা কোষটি তোমার স্বতঃস্ফূর্তভাবে ঘটলো কিনা, তাহলে তোমার এই ক্ষেত্রে জাস্ট টার্মটা আসলে এখানে দেখবা যে মানটা কি প্লাস নাকি মাইনাস আসছে। যদি এখানে মানটা প্লাস হয় তাহলে প্লাস হওয়ার মনে রাখবো যে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তোমাদের এখানে কোশ্চেনটা বলতো যে কোষটির মধ্যে দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হবে কিনা, তাহলে এই ক্ষেত্রেও সেম, যদি মনে করো মানটা প্লাস হয় তাহলে মনে রাখবা যে তড়িৎ প্রবাহিত হবে। এই টার্মগুলো একটু নোট করে নেবা, প্রবাহিত হবে। শুধু একটা টার্ম কিন্তু যদি এক্ষেত্রে মানটা থাকতো, মনে করো তোমার যদি বলতো যে এই তোমার 2 নং দ্রবণটিকে 1 নং পাত্রে রাখা যাবে কিনা, যদি পাত্রে রাখা যাবে কি যাবে না এমন কোনো কোশ্চেন চাই, তাহলে মনে করো যদি ই নট সেলের মানটা সমান যদি নেগেটিভ অ্যান্সার হয়, নেগেটিভ হলে কিন্তু পাত্রে রাখা যাবে। সেটা কেন যাবে সেটা আমি একটু পরেই বলতেছি, জাস্ট এই টার্মগুলো একটু মনে রাখো যে নেগেটিভ হলে পাত্রে রাখা যাবে। কারণ কি আমি এখনো বলতেছি, মনে রাখবো যদি ই নট সেলের মানটা পজিটিভ হয়, পজিটিভ হলে কি হয় বিক্রিয়াটি কোনভাবে ঘটবে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, যার ফলে যখন বিক্রিয়া যখন তোমার স্বতঃস্ফূর্তভাবে ঘটে তখন কি ওই পাত্র যখন কি তোমার ক্ষয় হওয়া শুরু হয়, যার ফলে পাত্রটি ফুটো হয়ে যায়। এই জন্য দ্রবণে কোনো কিছু রাখলে সেটা এই ফুটোতে কি বেরোয় চলে যাবে, এই জন্য পাত্রে রাখা যায় না। আর যদি নেগেটিভ হয় ই নট সেলের মান যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটি ঘটেও না, যার ফলে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হয় না, এই জন্য পাত্রে রাখা যাবে। তোমরা এই টার্মের ম্যাথগুলো আমি একটু পরে দেখাবো, এই ম্যাথগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন একটা উদ্দীপক দেবো, উদ্দীপক থেকে তোমাদের কিছু কোশ্চেন দেখাবো যে পরীক্ষায় কোন কোয়ালিটি কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে। তো এখন দেখো এখানে আমি 3টা পাত্র রাখছি, 1 2 3 নং পাত্র। তো প্রথম পাত্রে রাখছি শুধুমাত্র এম সালফেট দ্রবণ, সেকেন্ড পাত্র শুধু তোমার এম ড্যাশ সালফেট, আর 1 এবং 2 নং পাত্রটা লবণ শীতের মাধ্যমে তোমাকে একটা কম্বাইন যুক্ত করা আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে, মানে 1 আর 2 পাত্র একসঙ্গে অ্যাটাচ আছে। আর 3 নং পাত্রের মধ্যে আছে এম ডাবল ড্যাশ সালফেট একটা দ্রবণ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো আমি সবগুলোর মান দিয়ে রাখছি। মনে রাখবা যদি স্ল্যাশ চিহ্নের পরে আয়ন থাকে তাহলে এইগুলাকে সবগুলো বলা হয়ে থাকে তারা জারণ বিভব বা জারণ ফরম্যাট, জারণ বিভব। তাহলে এখানে বলতে পারে এখানে যেগুলো দেশে সবগুলো তার জারণ ফরম্যাট। তো 4টা দেখো দিয়ে আছে মান, আমার এই 3টা প্রথমে কাজ করো, আর এটার জন্য আমি আরেকটা কোশ্চেন রাখছি, সেটার জন্য আমি এটা জাস্ট এক্সট্রা দিয়ে রাখছি। তোমার মূলত 3টা এখানকার উদ্দীপকের মধ্যে পড়তেছে, কারণ 3টা পাত্র দিয়েছে তাই এখানে 3টা মান দিয়েছি। যদি পরীক্ষায় অনেক সময় বলে দেয় যে সাপোজ বলে দিল যে 1 ও 2 এর জারণ বিভব যথাক্রমে 0.76 অথবা অর -0.34, যদি পরীক্ষা এরকম বলে দেয় যে 1 ও 2 এর জারণ বিভব, তাহলে কিন্তু তোমরা যখন সাজায় লিখবো তখন কিন্তু তোমরা এটাকে এই ফরম্যাটে মানে এইভাবে লিখবা। যদি বলতো যে 1 2 এবং 3 এর বিজারণ বিভব যথাক্রমে এই 3টা মান, তখন কিন্তু বলছি বিজারণ বিভব, তখন কিন্তু তোমরা এভাবে কিন্তু সাজায় দিই নাই, তখন ওই মানটা তোমরা কি এরকম 1 2 3 দিয়ে যদি বলে বিজারণ, তাহলে তখন কি তোমরা এখানে লিখতা যে M2+/M দিয়ে এই যে মান দিত সে মানগুলো এখানে বসায় দিতা। এটা একটু মনে রাখো যে জারণ ফরম্যাটে কিরকম হয়, বিজারণ ফরম্যাটে কিরকম হয়, পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে। আর এটা তো সহজ নিয়ম একটা। দেখো তাহলে এখানে দেখো 3টা মান পাত্র 3টা মান দিয়ে আছে। তো গ নাম্বার কোশ্চেনটা বলছে যে কোষটির কোষ বিভব বা ই নট সেলের মান বের করো। মানে কোষ বিভব বলতে আমরা এই ম্যাথগুলো মাত্র করলাম, তারপর আমি এটা করে দেখাই দেব। আর ঘ নাম্বার কোশ্চেন বলছে দেখো যে বলছে যে তোমার 2 নং দ্রবণকে যদি সরিয়ে নেওয়া হয়, আর এই সরিয়ে নিয়ে যদি এইখানে যদি তোমার 3 নং দ্রবণ আনা হয় তাহলে এই পাত্রটাকে এখানে তোমার রাখা যাবে কিনা। মানে বলছে 2 নং দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং দ্রবণটাকে আমি এখানে রাখতে পারবো, এখানে সেই ম্যাথগুলো আমার করতে হবে। আর এখানে দেখো আমি 2টা আর কিছু কোশ্চেন রাখছি, সেটা হচ্ছে দেখো ঘ নাম্বারে, এটা ঘ স্টার।
তো এখানে ঘয়সটা যে কোশ্চেনটা রাখছে যে 1 নং দ্রবণটিকে সিলভারের পাত্রে রাখা যাবে কিনা। এখন দেখো এখানে একটা সিলভার রাখছে, আমি এই সিলভারের পাত্রে তোমার 1 নং দ্রবণটিকে আমি রাখতে পারবো কিনা। আর একটা ডাবল স্টার আছে যে 3 নং দ্রবণটিকে, মানে এখান থেকে মোট 3টা যে পাত্র আছে, আমি 3 নং দ্রবণটিকে এই 1 ও 2 নং পাত্রের মধ্যে রাখতে পারবো কিনা। মানে এই কোয়ালিটি কোশ্চেনগুলো তোমার সারা বোর্ডে ঘুরে ফিরে আসছে, মানে এইগুলা করলে তোমার এখান থেকে এগুলা মানে তোমার এর বাইরের কোশ্চেন থাকবে না তোমার তড়িৎচালক বিভব থেকে। আর নেক্সট আমি ক্লাস নেবো তোমার নাননেস সমীকরণ বা ই সেল টপিকসটা নিয়ে। তো আজকে আমি দেখো এগুলা জাস্ট সলভ করতেছি। তো প্রথমে যা বলছে যে কোষটির কোষ বিভব বা ই নট সেল বের করো, তোমরা কিন্তু এটা কিন্তু ইজিলি বের করতে পারবা। তো সেটা বের করার সূত্রটাকে আমরা তো মাত্র শিখলাম যে ই নট সেল ইকুয়াল টু ই নট সেল ইকুয়াল টু আমরা জানি যে ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। প্রথমে সূত্রটা ফেলাই দিলা, দেন আমার জানতে হবে যে অ্যানোডে গেল কোনটা, ক্যাথোডে গেল কোনটা, তাই না। তো এখন দেখো যে তোমার বলছে যে 1 ও 2 এর মধ্যে কে কে আছে, তোমার কোষের এই কোষটার মধ্যে কে কে আছে, কোষটার মধ্যে আছে আমার 1 ও 2 নং দ্রবণ, তাই না। তাহলে এম সালফেট এবং এম ড্যাশ সালফেট। তাহলে এদের মধ্যে দেখো যে দুইটা কিন্তু তোমার স্ল্যাশের পরে কিন্তু আয়ন আছে। তো দেখবা স্ল্যাশের পরে আয়ন থাকলে যার মানটা বড় হবে সেটা তো আমরা জানি যে অ্যানোডে বসে। তাহলে এখানে অ্যানোড যাচ্ছে কোনটা, 1 নংটা, কারণ এই মানটা কি আমার বড় আছে। তাহলে 1 নংটাকে আমি লিখতে পারি কি এম বাই এম টু প্লাস আছে, আর এখানে এম ড্যাশ টু প্লাস। তাহলে আমি প্রথমে যেটা অ্যানোড যাবে সেটাকে দেখো, এটা কিন্তু প্রথমে ধাতু বসে, পরে কিন্তু বসে কি আয়ন। এটা কিন্তু তোমার ঠিক ফরম্যাটেই লেখা আছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে অ্যানোডে কি ঘটছে, যেটা এখানে লিখে দেবো যে এখানে যা আছে সেটাই, যে এম বাই এম টু প্লাস ইকুয়াল টু প্লাস 0.76 ভোল্ট। কিন্তু ক্যাথোডটা কি আমার সেমভাবে লেখা আছে, ক্যাথোড কিন্তু আমার সেম ফরম্যাটে লেখা নেই। ক্যাথোডে কিন্তু দেখো আমার কিন্তু এটাও কিন্তু স্ল্যাশের পরে কিন্তু আয়ন আছে, কিন্তু আমরা জানি ক্যাথোডের প্রথমে বসে আয়ন, পরে বসে ধাতু। তাহলে এক্ষেত্রে আমার আয়নটাকে আমার এক্সচেঞ্জ করে নিতে হবে, তাই না। তাহলে এখানে লিখে দেবো যে এম ড্যাশ টু প্লাস বাই এম ড্যাশ ইকুয়াল টু যে মানটা থাকবে সেটাকে দেখো নেগেটিভ ছিল, সেই মানটাকে এখানে কি পজিটিভ হয়ে যাবে, কারণ আমি চিহ্নটা কি চেঞ্জ করে ফেলবো। তাহলে এটা কিন্তু আমার কাজ শেষ। দেন তোমার এখানে সে আগের নিয়মে এখানে ই নট, এখানে বসাই দেবা যে এম বাই এম টু প্লাস প্লাস ই নট ক্যাথোডে আছে কি আমার এম ড্যাশ টু প্লাস বাই এম। তাহলে এখানে দেখো মানগুলো শুধু বসাই দিলে কিন্তু আমার কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসবে প্লাস 0.34। দুইটা যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু আমার অ্যান্সার প্লাস 1.1 ভোল্ট। আমার কিন্তু অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমার কি মোট কোষ বিভব বা এটা ই নট সেলের মানটা। এখন দেখো ঘ নাম্বার কোশ্চেন বলছে 2 নং দ্রবণকে সরিয়ে, এখানে যে 2 নং দ্রবণটা দেওয়া আছে তাকে সরিয়ে উক্ত স্থানে কি আমি 3 নং দ্রবণটা রাখতে পারবো কিনা। তো যখন আমি ওই 2 নংকে যখন সরাবো তখন কি আমার 3 নং যখন আসছে, তাহলে আমার কিন্তু কাজ করতে হবে কোনটা নিয়ে, এই 1 নং পাত্রটা নিয়ে আর আমার কি 3 নং পাত্রটা নিয়ে। 1 আর 3 এর ভিতরে দেখতে হবে যে এই ক্ষেত্রে আমি ই নট সেলের মানটা বের করব। যেহেতু পাত্রে রাখা যাবে, এখানে বলছে যে রাখা যাবে কিনা, পাত্রে রাখা যাবার কথা যখন আসবে তখন মনে রাখবা যে এই ক্ষেত্রে আমি কিন্তু একটু আগে টার্ম দেখাচ্ছিলাম, এই ক্ষেত্রে দেখবা যে ই নট সেলের মানটা কি রকম ফরম্যাটে আসে। যদি ই নট সেলের মানটা এই ক্ষেত্রে আমি নেগেটিভ পাই তাহলে বলতে পারি যে পাত্রে রাখা যাবে বা উক্ত স্থানে রাখতে পারবো। যদি মানটা আমার পজিটিভ আসে তাহলে বলতে পারবো যে ওই ক্ষেত্রে আমি রাখতে পারবো না। তাহলে আমি কিন্তু এখানে কিন্তু সেম ফরম্যাটে 1 এবং 3 নং দ্রবণে কি বের করব, ই নট সেলের মান বের করব। তাহলে ঘ নাম্বারে কিন্তু আমার আগের ফরম্যাটেই, তাহলে 1 এবং 3 নং দেওয়ার জন্য কি আমার ই নট সেলের মানটা বের করতে হবে। তবে এই ক্ষেত্রে যদি ঘ নাম্বার যদি কোশ্চেনটা একটু বড়, তাই না, তাহলে আমার যদি 4 মার্ক দেবে তাহলে তোমার এই ক্ষেত্রে কি একটু বিক্রিয়াটা করে নেবা। মানে বিক্রিয়া বলতে কি, মানে এই যে 1 এবং 3 এর মধ্যে যে অ্যানোড এবং ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে সেটা আমি এখানে লিখে নেব। মানে এখানে অ্যানোড ইলেকট্রন ত্যাগ করতেছে না গ্রহণ করতেছে সেই টার্মটা। তাহলে আমরা সবাই জানি যে অ্যানোডে ঘটে কি জারণ ঘটে, ক্যাথোডে ঘটে কি বিজারণ। তাহলে তুমি এই ক্ষেত্রে লিখে নিতে পারো যে 2 নং দ্রবণকে যখন আমরা সরাবো ওইখানে আমরা রাখবো কোন নম্বর দ্রবণ, 3 নং দ্রবণ। তখন কি আমার একটা কোষ বিক্রিয়া হবে না, তখন এই সেই কোষ বিক্রিয়াটা নিম্নরূপ। আমি সেই কোষ বিক্রিয়াটা দেখাচ্ছি, কোষ বিক্রিয়া নিম্নরূপ। তোমরা এখানে উল্লেখ করে দেবা যে উদ্দীপকের 2 নং দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং দ্রবণ রাখলে তখন কোষ বিক্রিয়াটা, হ্যাঁ এটা একটু বাংলায় লিখে নিয়ে উপর দিয়ে। তাহলে আমরা জানি যে অ্যানোডে ঘটে কি জারণ ঘটে, সেটা আমরা আগেই জানছি। তাহলে এখানে লিখতে পারি কি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ
অর্ধ বিক্রিয়া, আর এটা লিখবো কি বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে আমার এর মধ্যে দেখো তো অ্যানোড যখন 1 ও 3 এর মধ্যে দেখছো, তাহলে এই ক্ষেত্রে কি আমার মানটা বড়, এই ক্ষেত্রে মানটা বড় হচ্ছে আমরা কার মানটা, এই মানটা বড়। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি তাহলে ইজিলি ধরতেই পারতেছি কি এটা কিন্তু আমার অ্যানোড হয়ে গেল, তাই না? অ্যানোড হয়ে যদি হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি কি করবো, মানটা যেটা আছে কিন্তু এটা কিন্তু এরকম ফরম্যাটে আমার থাকবে, ঠিক আছে না? কোনো চেঞ্জ করার তো কিছু নাই। কিন্তু এখানে দেখো তো কি ঘটছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি করে তোমার M2+ হয়। আমরা জানি কি হয় তোমার অ্যানোডে মানে জারণ ঘটে, আর জারণ মানে কি ইলেকট্রন ত্যাগ করে, মানে ছাড়ন জারণ গ্রহণ কি হয়, বিজারণ হয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার 3 নং দ্রবণটা যা আছে সেটা এখানে বসাই দেবো এরকম যে M', দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কি করে M'2+ কনভার্ট হয়। আর এখানে বিজারণ অর্ধ বিক্রিয়ার সময় আমরা কি করব, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কি আছে M এবং M2+ নিয়ে কাজ করতে হবে। যে কিন্তু আমরা জানি কি এটা কিন্তু আমার কিন্তু যদি বিজারণে সবসময় কি হয় তোমার আয়নটা কিন্তু আগে চলে আসে আর ধাতুটা হয় কি পরে, কারণ কি বিজারণের সময় কি এখানে আমার আয়নটাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে বিজারণ মানে কি মানে ছাড়ন জারণ গ্রহণ, বিজারণ ইলেকট্রন কি গ্রহণ করে, তাই না? তাহলে এখানে বলতে পারে যে M2+ দুইটা ইলেকট্রনটা গ্রহণ করে এখানে কি শুধু M এ কনভার্ট হয়। দেন এখানে আমরা লিখতে পারি নিট বিক্রিয়া বা সম্পূর্ণ কোষ বিক্রিয়া, এটাকে বলা হয় নিট বিক্রিয়া বা সম্পূর্ণ কোষ বিক্রিয়া। দেখো এখানে যা হচ্ছে সেটাকে আমি লিখে দিই। এখানে প্রথমে ছিল কি আমার M'++ ছিল এই সাইডে, আর এই পাশটায় ছিল কি আমার M'+2+ শুধুমাত্র M। এটা কিন্তু আমার কোষ বিক্রিয়া লিখলাম, কারণ কি যেহেতু ঘর নাম্বার 4 মার্ক আছে তাই, তাছাড়া নেসালে তোমার এটা লেখা লাগে না। দেন আমরা আগের ফরম্যাটে এখানে দেওয়া আছে যেটা সেটা আমরা এখানে লিখবো যে এখানে কি করছে, এখান থেকে আমি ডিরেক্ট কিন্তু বসাই দেবো, কারণ দেখো এখানে কিন্তু আমার M' থেকে কি M'2+ হয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে সেই মানটা এখানে কি বসাই দেবো কত 1.66। তাহলে এখানে লিখতে পারি এখানে M'+M'2+ এর মানটা প্লাস 1.66 ভোল্ট দেওয়া আছে। আর সেকেন্ড আছে কোনটা, এখানে যেহেতু আমার কি ঘটছে দেখো এর মানটা প্লাস 0.76 দেওয়া আছে, কিন্তু এখানে সিস্টেমটা লিখবে কি দেখো এখানে কিন্তু M2+ কিন্তু আগে চলে আসছে, তাই না? তাহলে এখানে কি, তাহলে এখানে লিখতে পারো যে A0 এটা কিন্তু অ্যানোডে, হ্যাঁ এটা হচ্ছে অ্যানোডে, এটা কিন্তু আমার ক্যাথোডে। তাহলে E0 এখানে লিখতে পারো যে M2+/M সমান, দেখো তাহলে যেহেতু এই ক্ষেত্রে আমার প্লাস 0.76 ছিল, আমি যদি এখানে আয়নটা চেঞ্জ করে ফেলি তাহলে এখানে কি চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে কত হয় -0.76। তাহলে এটা কিন্তু এখানে লেখা হয়ে গেল। দেন আমার কি আগের মতো ফের সূত্র আমরা জানি যে E0 সেল ইকুয়াল টু E0 অ্যানোড অক্সিডেশন প্লাস E0 ক্যাথোড রিডাকশন। তাহলে এবার এই ক্ষেত্রে যে মানগুলো পাইলাম সে এখানে ফের এরকম ভাবে লিখে দেবা যে E0 M'- বা M'2+ প্লাস E0 এখানে ছিল কি M2+/M। তাহলে এই ক্ষেত্রে দেখো মানটা বসাই দেবা, এটা 1.66, এটা মাইনাস চলে আসলো -0.76, এখানে যে মানটা বিয়োগ করতে আমার মানটা সে কত প্লাস 0.90 ভোল্ট। তাহলে এটা দেখো এখানে কোশ্চেনে বলছিল যে কি 3 নং দ্রবণ, এই 2 নং পাত্রের জায়গায় 3 নং দ্রবণটা আমি রাখতে পারবো কি না। তাহলে এই ক্ষেত্রে আমার কি মানটা কি আসছে, মানটা কিন্তু আসছে আমার পজিটিভ মান। তো আমরা জানি পজিটিভ হলে কি হয়, রাখা যায়, পজিটিভ হলে কিন্তু রাখা যায় না। কিন্তু কেন যায় না, তোমরা এবার নিজ দিয়ে লিখে দিবা যে যেহেতু এখানে তড়িৎচালক বিভব অর্থাৎ E0 সেলের মানটা যেহেতু আমার কি আসছে, যেহেতু মানটা আসছে আমার কি ধনাত্মক, তাই বিক্রিয়াটি কি হবে, বিক্রিয়াটি ঘটবে তোমার স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটি ঘটবে। অতএব বলা যায় যে 2 নং দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং দ্রবণটা কি আমি রাখতে পারবো না। তাহলে এখানে কি বলছে, প্রথমে এই নোটসের মান পর্যন্ত বের করবা, দেন নিচে লিখবা যেহেতু এখানে মানটা ধনাত্মক তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। অতএব বলা যায় 2 নং, যেখানে বলা যায় 2 নং দ্রবণকে সরিয়ে উক্ত স্থানে 3 নং দ্রবণকে আমি রাখতে পারবো না। এই ফরম্যাটে আমরা বের করতে পারি। দেখো এবার ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে, এখানে ঘ তোমাদের 2 টাইমে হোমওয়ার্ক দুটোর সময় হিন্ট দেবো। এখানে ঘ বলছে যে 1 নং দ্রবণটিকে এখানে সিলভারের পাত্রে রাখতে পারবে কিনা। দেখো যখন তোমার এরকম কোনো কিছু নাম উল্লেখ করে দেবে যে সিলভারের পাত্রে বা জিঙ্কের পাত্রে রাখতে পারবে কিনা, তখন মনে রাখবা যে এই ক্ষেত্রে এদের মানটা ছোট বড় যাই হোক ডাজেন্ট ম্যাটার, যার পাত্র বলবে সেটা সর্বদাই অ্যানোড হবে। তোমরা এখানে একটা নোটস করে রাখবা বা মনে রাখবা যে যার পাত্রে রাখতে বলবে, যার
পাত্রে বা পাত্রে রাখতে বলে সেটি সর্বদাই অ্যানোড হবে। এটা একটু সবসময় মনে রাখবা যে এখানে যার পাত্রে বলে না কেন, সিলভার তোমার বলো, আয়রন বলো, তোমার মনে করো জিঙ্ক, যে পাত্রে বলবে আমি সেটা তার মান ছোট বড় যাই হোক সেটা সর্বদাই অ্যানোড হবে। এই ক্ষেত্রে আমরা একটু আগে বললাম যে কি, যে এই তোমার এই সাপোজ এখন যেহেতু বলছে যে 1 নং দ্রবণটিকে সিলভার, মানে 1 এবং 4 নিয়ে কিন্তু আমি কম্পেয়ার করবো, তাই না? তো 1 এবং 4-এর মধ্যে দেখো তো কি হয়েছে, 1 এবং 4-এর মধ্যে কিন্তু যদি আমরা আগের নিয়মে ধরতাম তাহলে কিন্তু এই মানটা কিন্তু বড় ছিল, তাহলে বলতাম কি এটা কিন্তু হতো অ্যানোড। সেই নিয়মে যেহেতু এই মানটা বড়, সেই নিয়মে এটা কিন্তু হয়েছে কিন্তু অ্যানোড। কিন্তু আমি এখানে বলছি কার পাত্রে, সিলভারের পাত্রে, তাহলে বলছি যে যার পাত্র বলবে তার মানটা এরকম ছোট হোক বা বড় হোক, ডাজেন্ট ম্যাটার, সেই পাত্রটা সর্বদাই হবে কি অ্যানোড। তাহলে আমরা বলতে পারতেছি কি আমার 4 নং এই সিলভারটা কি অবশ্যই অ্যানোড হবে। আর এই মানটা বড় হওয়ার সাথে এটা কিন্তু এখন হবে ক্যাথোড, কারণ কি সিলভারের পাত্র বলছে আমি তাই মনে রাখবো যে যখন পাত্রে রাখা যাবে কিনা সেই ক্ষেত্রে আমরা জানি কি সর্বদাই কি আমার ইনট সেলের মানটা বের করতে হয়। তো ইনট সেলের মানটা মাত্র শিখলাম, ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন, তোমরা ওই ফরম্যাটে মানটা বের করবা, দেন দেখবো ইনট সেলের মানটা কি আসছে। যদি মানটা মাইনাস হয় তাহলে রাখতে পারবো আগের ব্যাখ্যায়, আর যদি প্লাস হয় তাহলে কি আমরা রাখতে পারবো না। তো এখন তাহলে তোমরা এটা কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবা, বিষয়টা তো ক্লিয়ার তোমরা। তো সেম নিয়মে দেখো ঘর ডাবল স্টার কোশ্চেনটা, এখানে বলছি যে 3 নং দ্রবণটিকে, এই 3 নং দ্রবণটিকে 1 এবং 2 এর মধ্যে রাখতে পারবো কিনা বা রাখা যাবে কিনা। তো এখন যেহেতু মনে করো সাপোজ তোমার এই ক্ষেত্রে পাত্রে রাখা যাবে না, মানে এখানে কার সূত্র অ্যাপ্লাই করতে হবে, ইনট সেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ইনট সেলের সূত্রটা যদি অ্যাপ্লাই করবো তাহলে এক্ষেত্রে দেখো এখানে কিন্তু 1 এবং 2 লেজরে আছে, তাহলে তুমি কিন্তু দুইটার সঙ্গে একবারে বিক্রিয়া করতে পারো না। প্রথমে কাজ করতে হবে, লিখবা যে 3 নং দ্রবণটিকে, প্রথমে 3 নং দ্রবণটিকে কি 1 নং পাত্রের মধ্যে নেবা, অর্থাৎ 3 এবং 1 নিয়ে ইনট সেল বের করবা। 3 এবং 1 নিয়ে যেমন আমরা একটু আগে করলাম যে 3 এবং 1 নিয়ে কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু ইনট সেলের মানটা বের করেছি, যে একটু আগে দেখো এই 3 এবং 1 নিয়ে কিন্তু আমার ইনট সেলের মানটা কিন্তু বের করলাম। তোমরা এরকম ফরম্যাট দেখবা যে মানটা কি আসে, এই ক্ষেত্রে এরকম ফরম্যাটের মান যদি পজিটিভ আসে তাহলে কি রাখা যাবে না। তো এখন আবার করতে হবে কি, যেহেতু বলছে যে 3 নং দ্রবণটিকে উদ্দীপকের কোন পাত্রে রাখতে পারবো, মানে 1 ও 2 এর মধ্যে কোনটাতে রাখা যাবে, তাহলে 3 এর সঙ্গে 1 একবার করবো, 3 এর সঙ্গে কি 2 আবার ফের ইনট সেলের মান বের করবো। মানে বিষয়টা ক্লিয়ার, মানে 3 এর সঙ্গে 1 এর একবার বিক্রিয়া করবো, 3 এর সঙ্গে 2 এর একবার ইনট সেলের মান বের করবো। তো দেখবো যে ওই ক্ষেত্রে যদি কোনোটা মান তোমার নেগেটিভ আসে তাহলে রাখতে পারবো, প্লাস হলে কি আমরা রাখতে পারবো না। তোমরা কিন্তু এই দুইটা ম্যাথ কিন্তু অবশ্যই তোমরা এইচডব্লিউ করে কমেন্টে অবশ্যই দেখাবো, আমি কিন্তু ম্যাথ দুইটা কিন্তু অবশ্যই দেখবো, তাই করে দিলাম না। তাহলে তোমরা, আমি কথাটা লাস্ট কথা আবার বলছি যে যখন কোনো কিছু এরকম নামধারী পাত্র দেবে তখন সেই পাত্রটা সবসময় কি অ্যানোড হবে। তোমার এই ঘ নাম্বারও কিন্তু সেমই বলছে 3 নং দ্রবণটিকে 1 নং এর পাত্রে, তাহলে 1 নং পাত্রটা কি এই পাত্রে রাখতে, মানে এটা অ্যানোড। আবার 3 নং দ্রবণটিকে 2 নং পাত্রের মধ্যে দেবো, তাহলে এটাও কিন্তু হয়ে যাবে তখন কিন্তু আমার অ্যানোড। তো এই ফরম্যাটে তোমরা ম্যাথগুলো অবশ্যই করবা।